আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি জামিনুরস বায়োলজি থেকে। আমি জামিনুর রশিদ। আমি আজকে তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস। এটি জীববিজ্ঞানের অত্যন্ত বেসিক একটা কনসেপ্ট, অত্যন্ত বেসিক একটা টপিকস। এটা সম্বন্ধে আমাদের একটা সুস্পষ্ট ধারণা থাকা দরকার। কারণ দেখো, জীববিজ্ঞানটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটাকে খুব ভালোভাবে বুঝতে গেলে আমাদেরকে অনেকগুলো টপিকস সম্বন্ধে ভালোভাবে একটা ধারণা থাকা দরকার আছে। টপিকসটা বলতে আমরা কী বোঝাচ্ছি, যেমন ধরো তুমি একটা মালা তৈরি করবে। এখন এই মালাটা তৈরি করতে গেলে তোমার অনেক পুঁথি লাগবে। অনেকগুলো পুঁথি সংগ্রহ করার পরে এই পুঁথিগুলোকে, প্রত্যেকটি কালারফুল পুঁথি, এগুলোকে তুমি যেভাবে সাজিয়ে সাজিয়ে মালাটা তৈরি করবে, ঠিক মালাটার শোভা সেভাবেই বৃদ্ধি পাবে। তদ্রূপ যে বিজ্ঞান হচ্ছে সেরকম একটি বিষয় যেখানে তোমাকে প্রত্যেকটা টপিকস সংগ্রহ করতে হবে। এটা হতে পারে মাইটোসিস একটা টপিকস, এটা হতে পারে ফটোসিনথেসিস, এটা হতে পারে সেলুলার রেসপিরেশন, এটা হতে পারে হিউম্যান রিপ্রোডাকশন, এটা হতে পারে ব্লাড সার্কুলেশন, এটা হতে পারে মায়োকার্ডিয়াল ইনফেকশন, এটা হতে পারে হার্ট ফেইলিওর, এটা হতে পারে অ্যাঞ্জাইনা। এরকম জীববিজ্ঞানে অসংখ্য টপিকস আছে। এই টপিকসগুলো সম্বন্ধে আমাদের খুব ভালো একটা ধারণা থাকতে হবে। আর তারপরে এই টপিকসগুলোকে আমরা যথাযথভাবে সাজিয়ে 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 আমরা ওই বিষয়টার ব্যাখ্যায় যেতে পারবো বা ওই বিষয়টা সম্বন্ধে একটা ধারণা দিতে পারবো, পরীক্ষায় লিখতে পারবো। তো ব্যাপারটা ঠিক এরকমই। আমরা যদি আবার একটা টপিক্সকে বুঝতে গেলে আরও কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র টপিক্সকে বুঝতে হয়। যেমন ধরো যে আমরা যদি ফটোসিনথেসিসকে বুঝতে চাই, তাহলে আমাদেরকে আলোক শক্তি সম্বন্ধে ধারণা থাকতে হবে, আমাদেরকে ফটোসিনথেটিক পিগমেন্ট সম্বন্ধে ধারণা থাকতে হবে, আমাদেরকে পানি সম্বন্ধে ধারণা থাকতে হবে, জারণ সম্বন্ধে জানতে হবে, বিজারণ সম্বন্ধে জানতে হবে, হ্যাঁ, দেন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম সম্বন্ধে জানতে হবে, ফটো সিস্টেম সম্বন্ধে জানতে হবে, রিয়াকশন সেন্টার ক্লোরোফিল সম্বন্ধে জানতে হবে। এরকম কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোর উপর যখন আমরা স্পেসিফিক আলাদা আলাদাভাবে জারণ, বিজারণ, ফটো সিস্টেম, পানি, থাইলাকয়েড মেমব্রেন, স্ট্রোমা, এটিপি মানে এটিপি এনএডিপি রিডাক্টেস, এরকম বিভিন্ন বিষয়ের উপর যখন আমার একটা ভালো আইডিয়া আসবে ইন্ডিভিজুয়াল, তখন আমি ফটোসিনথেসিসের উপর একটা ভালো ব্যাখ্যা দাঁড় করাতে পারবো, বা আমার ফটোসিনথেসিসের উপরে যে জ্ঞানটা আসবে সেটা অনেক বেশি গভীর হবে। তাছাড়া আমরা খুব একটা বেশি জ্ঞানের গভীরে যেতে পারবো না। তো ঠিক তদ্রূপ তো আমি আজকে একটা টপিক্স নিয়ে তোমাদের সামনে আলোচনা করতেছি। সেই টপিক্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। টপিক্সটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। আমরা ছোটোবেলা থেকেই এই শব্দটার সাথে পরিচিত, ফ্যাগোসাইটোসিস। ফ্যাগো মানে হচ্ছে খেয়ে ফেলা, টু ইনগালফ, কোনো কিছু খেয়ে ফেলা। সাইটো মানে কোষ। ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে কোষ কোনো কিছুকে খেয়ে ফেলবে, এই বিষয়টাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। তো ফ্যাগোসাইটোসিস সবসময় প্রাণী কোষে দেখায়। আর রিমেম্বার, ইউ নো দ্যাট, যে প্রাণী কোষে কোনো প্রকার সেল ওয়াল থাকে না, এদের শুধু প্লাজমা মেমব্রেন থাকে। আর প্লাজমা মেমব্রেনটাকে আমরা ফ্লুইড বলি। ফ্লুইড মানে এটা ইলাস্টিসিটি দেখায়, যে কোনোভাবে তার মেমব্রেনটাকে ভাঁজ করাইতে পারে। ভাঁজগুলোকে আমরা মাইক্রোভিলাই বলি। ঠিক তেমনি আমরা যদি এখানে একটা সেল নিয়ে কথা বলি, ইট ইজ সেল, it is nucleus, this is lysosome, আমরা এটা একটা প্রাণী কোষের কথা বলছি। এখানে নিউক্লিয়াস আছে, এখানে লাইসোজোম আছে, সাইটোপ্লাজম আছে, আমার টপিক্স, আর প্লাজমা মেমব্রেন আছে। আরও অন্যান্য বিষয় আছে, এগুলো আমাদের আলোচনার বাহিরে, আলোচ্য বিষয়বস্তু নয় এগুলো। তো দেখো, আমরা অনেক সময় পরীক্ষাতে যখন ছবি আঁকাই তখন আমরা বিভিন্ন অঙ্গাণুর কথা বলি, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, লাইসোজোমও বলে থাকি। তো রিমেম্বার, প্রাণী কোষে কিন্তু সব কোষে তুমি লাইসোজোম পাবে না। প্রাণী কোষে শুধুমাত্র আমরা যে সমস্ত শ্বেতরক্তকণিকা ফ্যাগোসাইটিক, যারা কোনো জীবাণুকে বা কোনো অসুস্থ সেলকে খেয়ে ফেলে, এই ফ্যাগোসাইটিক সেলগুলোর ক্ষেত্রেই শুধুমাত্র লাইসোজোম থাকে, আদার্স কোনো সেলে লাইসোজোম থাকে না। আমরা এই ভেসিকল বা থলিগুলোকে কেন লাইসোজোম বলতেছি? বিকজ এটা লাইসোজোম বলার পেছনে কারণ হচ্ছে এইখানে প্রচুর লাইটিক এনজাইম থাকে। লাইটিক মানে হচ্ছে বিধ্বংসী। এটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট। লাইসোজোমের ভেতরে যে তরলটা আছে সেটা তীব্র অম্লীয়। এই অ্যাসিডিক এনভায়রনমেন্টে থাকা লাইটিক এনজাইমগুলো, যেটাকে আমরা বলতেছি লাইসোজোম,
এই লাইসোজোমগুলো যখন এই সেলটা কোনো কিছু খেয়ে ফেলে, তখন লাইসোজোমে থাকা বিভিন্ন লাইটিক এনজাইমগুলো গিয়ে ওই খাওয়া বস্তুটার উপরে পড়ে, ভক্ষিত বস্তুটার উপরে পড়ে, এবং তখনই ওই যেটাকে ভক্ষণ করা হয়েছে সেটা অণুজীব হতে পারে, সেটা সেল হতে পারে, আদার্স সেল হতে পারে। এই সেলগুলোকে তখন ধ্বংস করে ফেলা হয় বা আমরা পরিপাক করতে পারি। তো চলো আমরা দেখি যে তারা কিভাবে ভক্ষণ করে। তার আগে আমাদের মেমব্রেন সম্বন্ধে একটা আইডিয়া থাকতে হবে। বন্ধুরা, তোমরা জানো যে মেমব্রেনটাকে আমরা বলছি ফসফোলিপিড বাইলেয়ার মেমব্রেন। আমরা জানি আমাদের মেমব্রেনটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার মেমব্রেন। এই ফসফোলিপিডগুলোকে আমরা বাল্ক বলি। বাল্ক শব্দের অর্থ হচ্ছে মাতৃকা টাইপ, যেটা কোনো কিছুকে ধারণ করতে পারে। তো এখন বিষয় হচ্ছে যে আমাদের এই ফসফোলিপিড বাল্ক কাকে ধারণ করে। ফসফোলিপিডগুলো দেখতে ফসফেটটা হেড হিসেবে কাজ করে, আর টেল হিসেবে থাকে লিপিড। এটা 3 থেকে 5 ন্যানোমিটার প্রস্থ হয়। আমরা মেমব্রেন নিয়ে অন্য ক্লাসে কথা বলবো, আবার একটা ভিডিও লেকচার আমরা আলোচনা করব। তো এখানে আমরা ফসফোলিপিডগুলোকে বাইলেয়ার সাজিয়েছি 5 to 10 ন্যানোমিটার এই পুরুত্বে সাজিয়েছি। আর এইখানে এটাকে বাল্ক বলা হচ্ছে কারণ এখানে বিভিন্ন রকমের প্রোটিন, কার্বোহাইড্রেট এই জাতীয় উপাদানগুলো অবস্থান করে। সাম প্রোটিন প্রেজেন্ট at the peripheral site of the phospholipid bilayer bulk and some proteins present at the middle position of this bilayer phospholipid bulk। আমরা দেখতে পাচ্ছি ফসফোলিপিডের যে 2টা স্তর আছে, এই স্তর দুটো হচ্ছে ফ্লুইড জাতীয়। এটাকে ফ্লুইড মোজাইক মডেল বলা হয়। ফ্লুইড হওয়ার কারণে আমরা এখানে ইচ্ছে মতো প্রোটিনগুলোকে বসাইতে পারি, আবার এখান থেকে প্রোটিনগুলোকে সরাইতেও পারি। রিমেম্বার, তোমার কাছে পানি আছে কিছু, আর সেই পানিতে তুমি যদি এই কলমটা ডুবিয়ে দাও তাহলে কিন্তু পানির কোনো ক্ষতি হবে না। আবার ঠিক পানি থেকে যদি তুমি কলমটা উঠিয়ে নাও সেক্ষেত্রেও কিন্তু পানির কোনো ক্ষতি হবে না, পানিগুলো আবার এসে মিলে একাকার হয়ে যাবে। এটাকে ফ্লুইড বলা হচ্ছে। তো আমাদের মেমব্রেনটা হচ্ছে সেরকম ফ্লুইড। এই ফ্লুইড হওয়ার কারণে এখানে বিভিন্ন রকমের প্রোটিনগুলোকে সেল সেট করে মেমব্রেনে, আবার ঠিক প্রয়োজন শেষ হয়ে গেলে এইখান থেকে প্রোটিনগুলোকে সে সরিয়ে নেয়। ফলে ফসফোলিপিড বাল্ক বা মেমব্রেনের খুব একটা ক্ষতি হয় না। এখানে আমরা মেমব্রেনের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদানটাকে আমরা বলছি ফসফোলিপিড বাল্ক, কারণ এটা ধারণ করে। আর সেকেন্ড নেসেসারি কম্পোনেন্টগুলোকে বলা হচ্ছে প্রোটিন। আর এখানে মেমব্রেনে এই প্রোটিনগুলো বিভিন্নভাবে কাজ করে। মেমব্রেনে থাকা প্রোটিনগুলো বিভিন্নভাবে কাজ করে। সাম অফ দ্য মেমব্রেনাল প্রোটিন অ্যাক্ট অ্যাজ এ এনজাইম। কেউ কেউ এনজাইম হিসেবে কাজ করতে পারে, কেউ কেউ বাহক হিসেবে কাজ করতে পারে, কেউ কেউ রিসেপ্টর হিসেবে কাজ করতে পারে, কেউ কেউ চ্যানেল হিসেবে কাজ করতে পারে। এরকম মেমব্রেনে থাকা বিভিন্ন রকমের প্রোটিনের বিভিন্ন রকমের কাজ আছে, তারা বিভিন্নভাবে কাজগুলো করে। আমরা আমাদের বর্তমান আলোচনায় যে বিষয়টা নিয়ে কথা বলতেছি, ধরো এই মেমব্রেনাল প্রোটিনগুলো রিসেপ্টর হিসেবে কাজ করে। এই প্রোটিনগুলো রিসেপ্টর হিসেবে কাজ করতেছে। মেমব্রেনে এরকম রিসেপ্টর প্রোটিনের বৈশিষ্ট্যগুলো আলাদা আলাদা। কোনোটাকে আমরা কমপ্লিমেন্ট রিসেপ্টর বলি, কোনোটাকে আমরা টল লাইক রিসেপ্টর বলি, কোনোটাকে আমরা হরমোন রিসেপ্টর বলি। এরকম বিভিন্ন ধরনের রিসেপ্টর আছে। তো আমরা যেহেতু ফ্যাগোসাইটোসিস নিয়ে কথা বলছি, আমাদেরকে কিছু বিশেষ রিসেপ্টর নিয়ে কথা বলতে হবে, যেমন টল লাইক রিসেপ্টর, কমপ্লিমেন্ট রিসেপ্টর। এই রিসেপ্টরগুলোর মাধ্যমে আমরা কোনো কিছুকে রিসিভ করব। তো ধরো এইটা একটা টিস্যুতে একটা ব্যাকটেরিয়া আসছে বা একটা জীবাণু আসছে। যেহেতু ব্যাকটেরিয়া একটা সেল, ব্যাকটেরিয়ার সেলের বাইরের দিকেও প্রোটিন থাকবে, এগুলোকে আমরা ব্যাকটেরিয়াল প্রোটিন বলছি। এই ব্যাকটেরিয়াল প্রোটিনগুলো এক রকমের হয় বা আলাদা রকমের হয়। তো আমরা জানি যে জীবাণুর মেমব্রেনে যে প্রোটিনগুলো থাকে, এই প্রোটিনগুলোকে আমরা বলি অ্যান্টিজেন। ওকে, তো ধরলাম এই জীবাণুটা এখন আমার টিস্যুতে অবস্থান করতেছে, টিস্যুতে চলে আসছে জীবাণু, এখন আমাদের টিস্যু রসে আসছে। আমরা জানি, এটাও জানি যে আমাদের রক্তে কমপ্লিমেন্ট প্রোটিন থাকে, যেটা লিভার কর্তৃক উৎপাদিত হয়। এটা নিয়ে আমরা ইমিউনোলজি ক্লাসে আলোচনা করব। তো এই কমপ্লিমেন্ট প্রোটিনগুলো লিভার কর্তৃক উৎপাদিত হওয়ার পরে, লিভার দ্বারা তৈরি হয়ে, যকৃত দ্বারা তৈরি হওয়ার পরে এরা
টিস্যু রসে এসে অবস্থান নেয় বা রক্তে থাকে, রক্ত থেকে টিস্যু রসে আসে। টিস্যু রসে আসার পরে এই কমপ্লিমেন্টগুলো ব্যাকটেরিয়ার যে অ্যান্টিজেন আছে তাদের সাথে আটকে যায়। Some of the antigen attached with complement protein এবং কিছু কিছু অ্যান্টিজেন ফ্রি থাকে। আর আমরা বলছি যে ফ্যাগোসাইটিক সেলের রিসেপ্টর থাকে, ধরো এটা একটা রিসেপ্টর, প্রোটিন প্লাজমা মেমব্রেনে আছে প্রোটিন, এইটা একটা প্লাজমা মেমব্রেনে থাকা প্রোটিন। এই দুইটা প্রোটিন রিসেপ্টর, আমি একটাকে বলছি টল লাইক রিসেপ্টর, একটাকে বলছি কমপ্লিমেন্ট রিসেপ্টর। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে, ধরো এটা কমপ্লিমেন্ট রিসেপ্টর, এটা হচ্ছে টল লাইক রিসেপ্টর। তো এই দুইটা রিসেপ্টর দুইটা প্রোটিনকে বাইন্ড করবে। রিসেপ্টর মানে কি, সে কোনো কিছু গ্রহণ করবে। তো এই প্রোটিনগুলো কাকে গ্রহণ করে, জীবাণুর মেমব্রেনে থাকা প্রোটিনগুলোকে সে গ্রহণ করতেছে বা ওয়ালে থাকা। এই অবস্থায় যেটা কমপ্লিমেন্ট, রিমেম্বার একটা কমপ্লিমেন্ট রিসেপ্টর একটা ফ্রি কমপ্লিমেন্টকে ধরতে পারে না, একটা কমপ্লিমেন্ট রিসেপ্টর সবসময় ধরবে একটা জীবাণুর সাথে আটকে থাকা কমপ্লিমেন্টগুলোকে। তো এই অবস্থায় এই জীবাণুটা যদি কাছে চলে আসে, রিসেপ্টরগুলো প্রোটিনগুলোকে আকর্ষণ করবে, আকর্ষণের টানে জীবাণুটা মেমব্রেনের কাছে চলে আসবে। ধরে নাও জীবাণুটাকে আমরা এই অবস্থায় কাছে নিয়ে আসলাম, ওকে। কমপ্লিমেন্ট জীবাণুর গায়ে আটকানো ছিল, কমপ্লিমেন্ট রিসেপ্টর কমপ্লিমেন্ট পরস্পর একত্রিত হয়ে গেল, টল লাইক রিসেপ্টর গিয়ে একটা ফ্রি অ্যান্টিজেনকে ধরলো, আর আদার্স অ্যান্টিজেন তো আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে জীবাণুটা এখন ফ্যাগোসাইটিক সেল দ্বারা তার মেমব্রেনে দৃঢ়ভাবে আটকে গেছে। আর আমরা এটাও জানি যে মেমব্রেনগুলোকে আমরা বলি ফ্লুইড, যেটা ইলাস্টিসিটি দেখায়। সমুদ্রে যেভাবে ঢেউ ওঠে, আমাদের এই সাইটোপ্লাজমে থাকা মেমব্রেনও এরকম ঢেউ ওঠে। এই ঢেউটা অনেক গভীর হতে পারে। যখন মেমব্রেনটা অনেক গভীরে চলে যাচ্ছে, আমরা দেখা যাবে যে সমুদ্রে একটা অনেক নিচু একটা ঢেউ হয়েছে, ওই নিচু ঢেউ দেখা যাচ্ছে নৌকা বা জাহাজ ভেতরে ডুবে গেছে, উপর থেকে একটা পানি এসে জাহাজটাকে ডুবিয়ে ফেলতে পারে। ঠিক ঘটনাটা এরকম যে এটা জাহাজ, জীবাণুটাকে আমরা মেমব্রেনে আটকাই ফেলছি। এই অবস্থায় মেমব্রেনটা ভেতরের দিকে ভাঁজ হয়ে যাচ্ছে। যখন প্লাজমা মেমব্রেনটা ভেতরের দিকে ভাঁজ হচ্ছে, তখন আমরা এটাকে ক্ষণপদ বলবো, এটাকে জিউডোপোডা বলা হয়। জিউডো মানে মিথ্যা, আর পোডা মানে পা, ক্ষণপদ বা মিথ্যা পা। এই অবস্থায় যখন মেমব্রেনটা ভেতরের দিকে ভাঁজ হয়ে যাচ্ছে, তখন টল লাইক রিসেপ্টর আর জীবাণুর অ্যান্টিজেন এবং কমপ্লিমেন্ট রিসেপ্টর এবং জীবাণুর গায়ে আটকে থাকা কমপ্লিমেন্ট, রিমেম্বার কমপ্লিমেন্ট তৈরি করছিল লিভার, এখন কমপ্লিমেন্টগুলো লিভার কর্তৃক উৎপাদিত হয়ে জীবাণুর গায়ে এসে অবস্থান নিচ্ছে, আর সেই কমপ্লিমেন্টটাকেই ধরতেছে আমাদের কমপ্লিমেন্ট রিসেপ্টর। এভাবে যখন ধরবে জীবাণুটাকে, তখন এই ক্ষণপদের এই উপরের ঢেউটা বা উপরের প্রান্তটা, সেলের প্রান্তগুলো এসে এইটাকে ঘিরে ফেলবে আস্তে আস্তে। এটা লম্বা হয়, তরল যখন ঢেউ ওঠে এরকম, এটা আস্তে আস্তে এই ঢেউটা চলে যাবে। তখন এইটা একটা জীবাণুটা একটা ভেসিকল বা একটা থলিতে অবস্থান করে। এই থলিটাকে বা গহ্বরটাকে তখন আমরা বলি ফ্যাগোজম। ইটস এ ফ্যাগোজম। রিমেম্বার ফ্যাগোসাইটিক সেলের আমি এখন সাইটোপ্লাজমের দুইটা গহ্বর আবিষ্কার করতে পারতেছি। একটা হচ্ছে ফ্যাগোজম, যা জীবাণু দ্বারা আবৃত একটা গহ্বর, জীবাণুকে আবৃত করে রাখছে। আর একটা হচ্ছে লাইসোজোম, যেখানে প্রচুর এনজাইম আছে। এই অবস্থায় এই লাইসোজোমটা এসে আমাদের এই লাইসোজোমও ভেসিকল, আমার ফ্যাগোজোমও ভেসিকল, দুটাই ভেসিকল মানে বুদবুদ, তরলের ভিতরে থাকা বুদবুদ। এই তখন দুইটা বুদবুদ এসে ফিউজড হয়ে যায়, একত্রিত হয়ে যায়। তরলে থাকা দুইটা বুদবুদ যখন এক জায়গায় চলে আসবে, তখন দেখা যাবে যে দুইটা বুদবুদ এক হয়ে গেছে। ঠিক ওই রকম ঘটনাটা ঘটে, সাইটোপ্লাজমে থাকা এই বুদবুদগুলো এক হয়ে যায়। লাইসোজোম চলে আসলো, লাইসোজোমগুলো পড়ছে, এই লাইসোজোমও চলে আসলো সাইটোপ্লাজম থেকে, লাইসোজোম সাইটোপ্লাজমে পড়ছে, এটাকেও নিয়ে আসলাম। সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের লাইটিক এনজাইমবাহী লাইসোজোম থাকে। এই লাইসোজোমগুলো যখন আমার ফ্যাগোজোমের সাথে মিলিত হলো, তখন এই সম্মিলিত গহ্বরটিকে আমরা বলি ফ্যাগোলাইসোজোম। ফ্যাগোজোম প্লাস লাইসোজোম কল্ড ফ্যাগোলাইসোজোম।
জোম। মনে রাখবা যে যদি ফ্যাগোজোম বলা হয় শুধু এটাকে জীবাণু দ্বারা আবৃত একটা গহ্বরের কথা চিন্তা করবা, জীবাণুকে আবৃত করে রাখছে গহ্বরের কথা চিন্তা করবা। যদি শুধু লাইসোজোমের কথা বলি তাহলে মনে রাখবা যে স্যার শুধু লাইসোজোমের কথা বলছে, আর যদি ফ্যাগোলাইসোজোমের কথা বলি তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে জীবাণুও আছে, লাইটিক এনজাইমও এসে পড়ছে। তো এনজাইমগুলো আমরা প্রথমে বলছিলাম যে বিধ্বংসী এনজাইম, এই বিধ্বংসী এনজাইমগুলোই আমাদের ব্যাকটেরিয়াকে বা ভাইরাসকে বা যে কোনো জীবাণুকে যেটা খেয়ে ফেলা হয়েছে এই জীবাণুটাকে তখন আমরা ভেঙে ফেলা হচ্ছে। তো যখন আমরা জীবাণুগুলোকে ভেঙে ফেলছি, এটাকে মনে করে ভেঙে ফেলা হলো, তাহলে দেখো জীবাণুর মেমব্রেনে যে অ্যান্টিজেনগুলো ছিল এই অ্যান্টিজেনগুলো কিন্তু এখন ফ্রি হয়ে গেল, একদম ফ্রি হয়ে যাচ্ছে। এই ফ্রি অ্যান্টিজেনগুলোকে বিভিন্নভাবে সেল প্রসেসিং করে, কোনো সেল আছে এই অ্যান্টিজেনগুলোকে সেল থেকে আবার বের করে দেয়, এটাকে তখন আমরা বলি এক্সোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিসটা হচ্ছে কোনো কিছু ভেতরে নিয়ে নেওয়া, খেয়ে ফেলার পরে ওই বস্তুটাকে ভেঙে ফেলা হয়, ভেঙে ফেলার পরে ওটার যে ক্ষুদ্র ক্ষুদ্র ফ্র্যাগমেন্ট থাকে, যেটা কণাগুলো থাকে, এই কণাগুলোকে তখন আমরা ওই গহ্বর থেকে বাইরে বের করে দিই, ঠিক আছে। এটাকে তখন এক্সিট করে দিচ্ছি সেল থেকে, ফ্রম সাইটো মানে সেল, তখন ওটাকে আমরা বলি এক্সোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিসটাকে আমরা এন্ডোসাইটোসিসও বলতে পারি। সকল ফ্যাগোসাইটোসিসই এন্ডোসাইটোসিস, কিন্তু সকল এন্ডোসাইটোসিস ফ্যাগোসাইটোসিস নয়। তো বাইরে থেকে কোনো কিছু ভেতরে সেলের ভেতর নেওয়াটাকে বলা হচ্ছে এন্ডোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস, এন্ডোসাইটোসিস। আবার সেলের ভেসিকল থেকে কোনো কিছুকে মেমব্রেন ক্রস করে বাইরে বের করে দেওয়াটাকে বলা হয় এন্ডোসাইটোসিস। এই একটা ওয়েতে হাঁটতে পারে। আবার কখনো কখনো এনজাইম দিয়ে আমরা অ্যান্টিজেনগুলোকে পরিপাক করে এখান থেকে অ্যামাইনো অ্যাসিড কালেক্ট করতে পারি। সাইটোপ্লাজমের জন্য প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডগুলো আমাদের যে অ্যান্টিজেনে থাকা প্রোটিন আছে এগুলো থেকে পাওয়া সম্ভব হয়। কিছু কিছু সেল এই ধরনের ক্যারেক্টার দেখায়। আবার কিছু কিছু সেল আছে যারা এই অ্যান্টিজেনগুলোকে, যেগুলো ভেঙে ফেলা হলো, এই ভেঙে ফেলা অ্যান্টিজেনগুলোকে তারা মেমব্রেনে শো করে MHC1 বা MHC2 রিসেপ্টর দিয়ে, সেটাকে আমরা অ্যান্টিজেন প্রেজেন্টেশন বলি। ওটা আমরা আর একটা লেকচারে আলোচনা করব। তো ফ্যাগোসাইটোসিস বলতে আমরা জাস্ট কথাটা এটাকেই বুঝি যে ফ্যাগো মানে খেয়ে ফেলা, সাইটো মানে কোষ, কোষ দ্বারা কোনো কিছু খেয়ে ফেলার প্রক্রিয়াটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। এরকম আমাদের মানব দেহে কয়েকটা সেল আছে যারা এই ফ্যাগোসাইটোসিস দেখায়। আমরা এর মধ্যে কয়েকটা সেল নিয়ে আলোচনা করব। এক নম্বর হচ্ছে ম্যাক্রোফাজ, ম্যাক্রোফাজেস। দুই নম্বরটাকে আমরা বলি ডেনড্রোইটিক সেল। তিন নম্বরে আমরা বলি নিউট্রোফিল। চার নম্বরে আমরা বলি বি সেল। এই চারটা সেল আছে মানব দেহে ইমিউন সিস্টেমে, চারটাই শ্বেত রক্তকণিকা। হ্যাঁ, এই চারটা শ্বেত রক্তকণিকাকে আমরা ফ্যাগোসাইটিক সেল বলি। এদের মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে যে ম্যাক্রোফাজ, ডেনড্রোইটিক এবং বি সেল এরা ফ্যাগোসাইটোসিস করে এবং অ্যান্টিজেনগুলোকে MHC1 এবং MHC2 রিসেপ্টরে শো করে। এই জন্য এদেরকে আমরা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলও বলি। এরা একই সাথে ফ্যাগোসাইটিক সেল এবং অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আর নিউট্রোফিল এটা শুধু খায় এবং অ্যান্টিজেনগুলোকে ফ্রি করে দেয়, এই জন্য এটাকে শুধু আমরা ফ্যাগোসাইটিক সেলই বলবো। তাহলে এই চারটাই ফ্যাগোসাইটিক সেল, কিন্তু এই তিনটাকে আমরা বলতেছি অলসো অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। আর নিউট্রোফিল শুধু, তাহলে এটাও বোঝা গেল যে সকল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলই ফ্যাগোসাইটিক, কিন্তু সকল ফ্যাগোসাইটিক অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল নয়। নিউট্রোফিল ফ্যাগোসাইটিক, সে ফ্যাগোসাইটোসিস দেখায় কিন্তু সে অ্যান্টিজেন প্রেজেন্ট করে না। ম্যাক্রোফাজ, ডেনড্রোইটিক বি সেল ফ্যাগোসাইটোসিসও করে আবার অ্যান্টিজেন প্রেজেন্টও করে। সো একই সাথে তারা ফ্যাগোসাইটিক হিসেবে কাজ করতেছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের একটা জিস্ট ধারণা। তো এখানে মাথায় রাখতে হবে যে প্রথমে আমরা জীবাণুটাকে মেমব্রেনের সাথে আটকে নিব রিসেপ্টর দিয়ে, এরপরে আমাদের প্লাজমা মেমব্রেনটা ভেতরের দিকে গভীর হতে থাকবে, মেমব্রেনে আটকা পড়ছে জীবাণুগুলো, তখন জীবাণুগুলো আস্তে আস্তে ভেতরে ঢুকতে থাকবে, এটাকে আমরা ক্ষণপথ বলি। তারপর ক্ষণপথগুলো দুই পাশ থেকে এসে মিলিত হবে, একটা গহ্বর তৈরি করবে যেটাকে বলা হয় ফ্যাগোজম। আর যেহেতু এটা ফ্যাগোসাইটিক সেল, এখানে লাইসোজোম থাকে, লাইসোজোমের ভেতরে এনজাইম থাকে যেগুলোকে আমরা লাইটিক এনজাইম বলছি। এই লাইটিক এনজাইমগুলো আমাদের ফ্যাগোজোমে একত্রিত হবে, তখন ওই গহ্বরটাকে বলবো ফ্যাগোলাইসোজোম। অর্থাৎ এখানে জীবাণুও আছে, লাইসোজোম থেকে আসে এনজাইমও আছে।
লাইসোজোম থেকে আসা এনজাইমের সহায়তায় জীবাণুর মেমব্রেনটা ব্রেকিং ডাউন হয়, ভেঙে যায় এবং অ্যান্টিজেনগুলো মুক্ত হয়ে যায়। এই মুক্ত অ্যান্টিজেনগুলোকে বিভিন্ন রকমের ফ্যাগোসাইটিক সেল আছে, তারা বিভিন্নভাবে কাজ করায়। যেগুলো অ্যান্টিজেন প্রেজেন্টিং ফ্যাগোসাইটিক সেল আছে তারা অ্যান্টিজেন হিসেবে শো করে, আর যেগুলো নর্মাল ফ্যাগোসাইটিক সেল আছে তারা এই অ্যান্টিজেনগুলোকে এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় বের করে দেয়। তো এই হচ্ছে মোটামুটি একটা ফ্যাগোসাইটোসিস সম্বন্ধে আইডিয়া। এই বিষয়টা তোমরা একটু মাথায় রাখবা। আর যদি এই চ্যানেলটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। আমি অনেক ভিডিও তোমাদের সামনে শেয়ার করব, আর অবশ্যই বেল আইকনে ক্লিক করবা। আর হোপফুলি তোমরা সবাই বুঝতে পারছো ফ্যাগোসাইটোসিস সম্বন্ধে। নেক্সট আমরা আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।